আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষক এবং অভিভাবক, যে যেখান থেকে আজকের এই ফেসবুক লাইভে আমার সাথে যুক্ত হয়েছে বা হয়েছেন, তাদের প্রত্যেকের উপর আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হোক এই কামনা করছি। আজকে আমাদের হচ্ছে 6 ডিসেম্বর 2020, বিজয়ের মাসের এক লাইভ, এবং এখানে আমরা আছে আলোর প্রতিসরণ এই অধ্যায়টা নিয়ে আলাপ করব, কারণ আমরা ধারাবাহিকভাবে ফিজিক্সের যে অধ্যায়গুলোকে পড়া শেষ করেছি সেই অধ্যায়গুলো নিয়ে আমাদের কাজগুলো চলছে। সো আমি একটু অপেক্ষা করে নিচ্ছি, সবার জন্যই একটু অপেক্ষা করে নিচ্ছি। হ্যাঁ, ওকে। সো ইত্তিকা, উজরাত, নিশাত তাসনিম, সামি, ফাইজা, স্বাগতম সবাইকে। প্রহর, কেমন আছো? মুনতাসির মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। শাকিরা, ওয়ালাইকুম সালাম। সো যারাই যুক্ত হয়েছ, আমি একটু দেখে নিচ্ছি, বিকজ তোমাদের আজকে সকালে একটা টাইমে আমি তোমাদের রেজাল্টটা দিয়েছিলাম। সেটা হচ্ছে ইসের রেজাল্ট, তোমাদের যেই এমসিকিউ, সেই এমসিকিউর রেজাল্টটা দিয়েছিলাম, এবং রেজাল্ট যেটা তোমরা জানো সেটা নিয়ে অলরেডি আমি একটু লিস্ট আকারে দিয়েছি কে কোন স্কুলের এবং কেমন করেছ। সো আমি মিফতাহুল জান্নাত, নদী, ফয়সাল, মরিয়ম আক্তার বৃষ্টি, ভালো আছি। মরিয়ম বৃষ্টি, শাহিন, আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিরা, আমি ভালো আছি আজকে। সো ইরা আইডি থেকে ওয়ালাইকুম সালাম। তানভীর, হ্যাঁ, আমি তোমাদের যে রেজাল্টটা দিয়েছি সেই রেজাল্টেতে কোনো প্রবলেম হওয়ার কথা না। প্রবলেমটা অন্য জায়গায় হয়েছে, সেটা হচ্ছে প্রশ্নে। হ্যাঁ, প্রমি, সুরমা, তাহিয়া, শুভ আসছে সবাই। হ্যাঁ, আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। প্রবলেমটা কোথায় হয়েছে সেটা হচ্ছে যে ওই কোয়েশ্চেনে যখন আমি অ্যান্সারগুলো সেট করছিলাম, তখন অ্যান্সারগুলোতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে, কারণ অ্যাকচুয়ালি যেটা রাইট অ্যান্সার হওয়ার কথা সেটা না হয়ে পরবর্তী একটা অ্যান্সার হয়েছে। এই কারণে তোমাদের ভিতরে কিছু কনফিউশন সৃষ্টি হয়েছে। আমি খুবই দুঃখিত এটার জন্য। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই, বিশেষ করে আমি দেখলাম এমডি তৌহিদ আলম এই আইডি থেকে যে একজন আছে, ও খুব সুন্দর করে প্রত্যেকটা পয়েন্টটাকে কি মানে তুলে আমাকে একটা পোস্ট দিল, আমি দেখলাম। এরপরে আবার অনেকেই আছে এখানে, সুরমা, ইত্তিকা, উজরাত, তারপরে নদী, এরকম আরও অনেকেই আছে যারা আমাকে জানিয়েছে যে প্রবলেমগুলো কোথায়। সো সব কিছু হিসাব করে আমার কাছে মনে হয়েছে যে আমি একটু ইলাবোরেট করা দরকার, যেটা আমি আজকের পোস্টের মাধ্যমে উল্লেখ করেছি তোমাদেরকে। সো তোমরা যারা কিঞ্চিত প্রবলেম বোধ করেছ যে এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এরকম আর হবে না সাধারণত। কারণ অ্যান্সারগুলোর ক্ষেত্রে এই কনফিউজিং বিষয়টা আসে দুই কারণে। একটা হচ্ছে হয়তো আমার একটা দৈবক্রমিক ভুল হইতে পারে, যেটা একান্তভাবে টেকনিক্যাল এরর। আরেকটা হচ্ছে হয়তোবা আমার এই মুহূর্তের জ্ঞানের সাথে আগের যে জ্ঞানের একটা পার্থক্য, এই কারণে হয়তো বিষয়টা এমন হয়। কিন্তু ইনশাল্লাহ এটা আসলে তেমন একটা তেমন একটা প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা সুরমা, সিকিউর উত্তর অবশ্যই দিব। সিকিউর উত্তরগুলা একজন করেছে অলরেডি, আমি দেখলাম 8টা সিকিউর উত্তর, এবং এটা আমি একটু পোস্ট করে দিব। পোস্ট করার আগে একটু বলে নিই, সিকিউ যেগুলো দিয়েছি তার মধ্যে একটা চিত্রের মধ্যে ঝামেলা ছিল, প্রথম চিত্রের ডান পাশেরটা। এখানে অনেকে মনে হয়েছিল যে এটা উত্তল না অবতল হবে। সো এটা নিয়ে দুশ্চিন্তা করো না, ডেফিনেটলি আপলোড দ্য কোয়েশ্চেন্স অ্যান্সার সিকিউ। হ্যাঁ, আচ্ছা আলভি আহমেদ, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নটা নিয়ে তুমি অলরেডি একটা পোস্ট দিয়েছো, এই পোস্টের উত্তরটা আমি পরে দিব। তুমি যেটা বলেছো এটা আমি আসলে এই মুহূর্তে না, ক্লাসের পরে আমি করছি। হ্যাঁ, বিপ্লব মহাজন আইডি থেকে, হ্যাঁ তোমাকে আমি চিনতে পেরেছি। আলভি, তোমার এই 2টা প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি। ওকে, সো এই তো, ওকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। মোটামুটি দেখতেছি যে অনেকেই আসে, আমাকে একটু অপেক্ষা করতে হয়, কারণ যেহেতু এটা আমরা একসাথে পড়ি। এটা হুট করে শুরু করে দিতে চাই না আমি। আই ওয়াজ লাইক ওয়েটিং ফর সামবডি, দোজ হু আর রিয়েলি কামিং এ লাইভ। অ্যানি, আমি অবশ্যই ক্লাস আপলোড করবো ইনশাল্লাহ। সো
তো এখন যদি আমি বলি আচ্ছা, এই যে ইয়াসির হানিফ রাজিন আইডি থেকে তুমি মনে হয় পার্শ্ব পরিবর্তনটা বোঝো নাই। মনে করো যে আয়নায় যদি দাঁড়িয়ে তুমি যদি ধরো তোমার হাতে লেখা হচ্ছে ক বা খ, বা ধরো যেটাই হোক তোমার হাতের একটা লেখা আছে, তুমি যদি আয়নাতে শো করো তাহলে দেখবে এটা কিন্তু একটা পরিবর্তন হবে। বা তুমি দেখবে কেউ যদি বাম হাতে খায়, আয়নাতে দেখলে দেখা যাবে সে যেন বাম হাতে খাচ্ছে। তাহলে এই যে পরিবর্তনটা, এটার নাম হচ্ছে পার্শ্ব পরিবর্তন। ঠিক আছে, এটার নাম হচ্ছে পার্শ্ব পরিবর্তন। সো প্রশ্ন হচ্ছে যে স্যার, এই আলোর প্রতিসরণ অধ্যায়টাতে যেটা অ্যাকচুয়ালি দরকার সেটা হচ্ছে আলোর প্রতিসরণে যেটা মেইন পারপাস পড়াটার, আলোর প্রতিফলন যে বুঝেছে, আলোর প্রতিসরণের ক্ষেত্রে সেক্ষেত্রে একটু মনে রাখতে হবে বিষয়টা একদমই নিয়ার কনসেপ্ট, মানে কাছাকাছি জিনিসটা আছে। এবং এই কনসেপ্টটা বোঝার জন্য মনের মধ্যে আগের যে ধারণা আছে প্রতিফলনে, সেটার একটা রেপ্লিকা এখানে হইতে পারে। তো আমরা অধ্যায়টার শুরুতে আমরা একটু বুঝে নেই। অধ্যায়টাতে শুরু হয়েছে 244 নম্বর পেজ থেকে। তোমাদের কাছে যদি বই থাকে একটু আমার সাথে সাথে একটু বইটা নিয়ে আগাবা, এবং তোমাদের এই কনফিউশনগুলো আমি অবশ্যই দূর করবো। যে আলভি, তুমি একটু অপেক্ষা করে, এই প্রশ্নের উত্তর তুমি অলরেডি পোস্ট দিয়েছো, আমি অ্যান্সার করব, ওয়েট। এখন আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা শব্দটা বলছি সরণ, আমরা এর আগে বলেছি প্রতিফলন। এবং এই দুইটার মধ্যে পার্থক্যটাও হয়তো তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার, আই থিঙ্ক। কারণ এখানে এই যে সরণ কথাটা উল্লেখ আছে, প্রতিসরণ, তাহলে আমি এটা কি বলছি? এটা বলছি রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন অফ লাইট। তার মানে এই ফ্র্যাকশন কথার মানে হচ্ছে যে আলোটা যেভাবে যাচ্ছে আসলে সেভাবে যাবে না, সরে যাবে। আলোর যেভাবে যাওয়ার কথা সে সেভাবে যাবে না, সরে যাবে। এই সরে যাওয়াটাই হচ্ছে আলোর প্রতিসরণ। তাই কেমন বিষয়টা? বিষয়টা হচ্ছে খুব সিম্পল, বিষয়টা খুবই সিম্পল। আমি যদি একটা বিভেদতল আঁকাই, এবং এটাও তোমাদের ধারণা আছে আমি এখন কি বলতে যাচ্ছি। তারপর আমি আমার এন্ড থেকে প্রাথমিক ব্যাখ্যাটা দিয়ে নেই, এটা তোমাদের জন্য কাজে লাগবে। প্রাথমিক ব্যাখ্যাটা একটু দিয়ে নেই। সেটা হচ্ছে যে থ্যাংক ইউ সুরমা, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আলভি আহমেদ আইডি থেকে তুমি একটা কমেন্ট এতবার কেন করো? আমি বুঝি না। তুমি একটা প্রশ্নের আমি তোমাকে বলেছি, তুমি বারবার কমেন্ট করতেছো, দিস ইজ ভেরি রং। আমি তোমাকে কিন্তু ডেফিনেটলি আমি তোমাকে মানে কমেন্ট সেকশন তুমি করতে পারবে না। তোমার একটা কমেন্ট যদি একাধিকবার আসে, আল ডেফিনেটলি তোমাকে কিন্তু অফ করে দিব আমি। মাইন্ড ইট প্লিজ। এখানে একটু দেখো, আমি যদি এখানে একটা অবিলম্ব আঁকাই, তো এই অবিলম্বটা আঁকাচ্ছি কেন? কারণ হচ্ছে যে অবিলম্বটা আঁকাচ্ছি হচ্ছে এই টোটাল অংশটার মধ্যে একটা ডিফারেন্ট একটা বক্স দেখা যাচ্ছে। আসলে বিষয়টা বক্সের মতন করে যেমন তেমন না। এখানে আচ্ছা, আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। আমি আচ্ছা, এটা আমি হিসাবটা বুঝে নিচ্ছি। তো এখন যদি আলোটা যেভাবে পড়ছে, এখন মনে করো এটা একটা কাঁচ বা পানি বা যাই হোক, এটা বায়ু, এটা সামথিং অন্য কিছু, এটা আবার বায়ু। এখন সামথিং অন্য কিছু মানে কি? এটা হতে পারে কাঁচ, হতে পারে পানি, হতে পারে গ্লিসারিন, হতে পারে অন্য যা কিছু। কিন্তু
এই জায়গাটার মধ্যে আলোর একটা ঘটনা ঘটবে। কি ঘটবে? এটা হচ্ছে খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায়। কেমনে? তোমরা একটু খেয়াল করে দেখো ঠান্ডা মাথায়, আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসে তখন আলোটার যেভাবে যাওয়ার কথা সেইভাবে না গিয়ে এভাবে আলোটা যায় না। এটা তোমরাও জানো, আই থিঙ্ক। এভাবে সে যাবে না, সে হচ্ছে বেঁকে যাবে। বেঁকে কোন দিকে বাঁকবে? সে বাঁকবে হচ্ছে তার দিকে। কোন দিকে? অভিলম্বের দিকে। তো এখন এই অভিলম্বের দিকে যদি বাঁকে তাহলে বাঁকটা এমন হবে। এখন এই সিম্পল আইডিয়াটার মধ্যেই পুরা চ্যাপ্টারের কনসেপ্টটা লুকায় আছে। এই চ্যাপ্টারের যখন আমি এই সৃজনশীলের সমাধান এবং হচ্ছে ম্যাথের সলিউশন দিয়েছি, ইউটিউবে আপলোড করা আছে ক্লাস চ্যাপ্টার 9-এর সমাধান। সেখানে এমন কিছু প্রশ্ন আমি আপলোড করেছি যেগুলো একটু ডিফারেন্ট, বাট এই অধ্যায়টা তোমাদের বইটার মধ্যে যা আছে প্রথম পেজে, সেখান থেকে আমি একটু ব্যাখ্যা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আর এখন আপাতত কোনো প্রশ্ন করবা না, কোনো প্রশ্ন না, একটু করে শোনো। তোফায়েল স্যার, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। এটা হচ্ছে অবিলম্বের দিকে বাঁকবে। তাহলে আমি এই লাইনটা মুছে দিলাম, নাম্বার 1। এখন চিন্তা হচ্ছে কি? চিন্তা হচ্ছে যে এইখানে যে কোণটা হবে, এই যে আপতন কোণ, এটা আপতন কোণ, সেটা হচ্ছে আই। আর এইটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটাকে আমরা আর হিসাবেই বলছি। তো আমরা যখন আলোর প্রতিফলন পড়েছিলাম সেখানে তো আই ছিল আপতন কোণ আর আর ছিল প্রতিফলন কোণ। তো আমরা এটাকে এইভাবে এক্সপ্রেস করতাম। বাট এখন কি হচ্ছে? এখন হচ্ছে এইটা এরকম হয়ে গেছে। তার মানে আই ইজ নট ইকুয়াল টু আর ইন কেস অফ রিফ্র্যাকশন, ইন কেস অফ আলোর প্রতিসরণ। মানে কি? মানে হচ্ছে আলো যে কোণে অন্য একটা মাধ্যম থেকে পড়বে, এইটা স্বচ্ছ হইতে হবে, এইটাও স্বচ্ছ হইতে হবে। তাহলে আপতন কোণ আর প্রতিসরণ কোণের মধ্যে একটা সেরফ সম্পর্ক থাকবে, যেটা হচ্ছে দুইটা কোণ কখনোই সমান হবে না। দুইটা কোণ কখনোই সমান হবে না। এখন তুমি চিন্তা করো, এই আর মানে হচ্ছে প্রতিসরণ কোণ, এই আই হচ্ছে আপতন কোণ। এখন এই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক আর এই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখন আমি একটু বুঝাই দিচ্ছি যে এই শব্দটার মানে হচ্ছে প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্ক ইংলিশ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। শব্দটা কি? শব্দটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তার মানে এটা একটা সংখ্যা, ইন্ডেক্স। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে এই n ইজ ইকুয়াল টু সি বাই ভি। সি বাই ভি, এটা একটু মানে বুঝছো। এই n মানে কি? প্রতিসরাঙ্ক। তো এখন প্রতিসরাঙ্ক, এটার আরেক নাম হতে পারে প্রতিসরণাঙ্ক। ইংলিশ হচ্ছে কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রতিসরণাঙ্ক। এই প্রতিসরণাঙ্ক একটা সংখ্যা। এই সংখ্যাটা কতর মধ্যে থাকবে? এই সংখ্যাটা নিয়ারলি 0 to 2 অথবা 3 এর মধ্যে থাকতে পারে। মানে কি? মানে হচ্ছে এই সি কি আর ভি কে একটু বোঝো। আমি তোমাকে বললাম, তোমার সাধারণ চিন্তা ভাবনা হচ্ছে যে এটা হচ্ছে বায়ু, রাইট? তুমি বুঝতে পারছো যে এটা বায়ু, উপরের টুকু, এইটুকু হচ্ছে পানি, আর নিচের টুকু এইটাও হচ্ছে বায়ু। ওকে, বায়ু থেকে আলো পানিতে আসতেছে। এখন আমি যদি জিজ্ঞেস করি যে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে, পানির প্রতিসরাঙ্ক কত হবে, আবার বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে, তুমি অলওয়েজ মনে রাখবা একটা কথা। এখন তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, যেই মাধ্যম যত ঘন তার প্রতিসরাঙ্ক তত বেশি। আবার বলছি, যেই মাধ্যম যত ঘন
তার প্রতিসরাঙ্ক তত বেশি। কেন? কারণ হলো দেখো, এই সি কি, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এই সি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। একটু ঠান্ডা মাথায় ভাবো। এখন এই যে বায়ু, তোমরা কি জানো এই সি মানে কি? সি মানে হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ। তার মানে পৃথিবীতে অন্য যত মাধ্যম আছে সব মাধ্যম শূন্য মাধ্যমে আলোর বেগের চেয়ে ওই মাধ্যমে আলোর বেগটা কম হবে। কারণ তুমি যদি বায়ু চিন্তা করো, বায়ুতে আলোর বেগ কিন্তু 3 × 10⁸ ধরে না। বায়ুতে আলোর বেগ ধরে 2.99 × 10⁸ মিটার পার সেকেন্ড, একটু কম ধরে। এটা বোঝানোর জন্য যে শূন্য মাধ্যমে আলোর বেগ যত, তার চেয়ে বায়ুতে আলোর বেগ একটু হইলেও কম হবে। কারণ কি? বায়ু একটা স্থিতিস্থাপক মাধ্যম, সুতরাং একটা মাধ্যমে আলোর বেগ অবশ্যই শূন্য মাধ্যমে আলোর বেগের চেয়ে কম হবে। শূন্য মাধ্যমে আলোর বেগের চেয়ে কম হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি একটু চিন্তা করো, n = c/v হওয়ার কথা, তোমাদের কাছে একটু কিন্তু একটু চিন্তা করে দেখো, তাহলে এখন 10⁸ উপরে নিচে দুইটাই 10⁸। এখন আমি যদি উভয় পক্ষ থেকে 10⁸ কেটে দিই, তাহলে কি থাকতেছে? থাকতেছে হচ্ছে 3 আর 2.99। এখন তুমি অ্যাটলিস্ট চিন্তা করো, 3কে যদি আমি 2.99 দিয়ে ভাগ করি, তাহলে এটার মান দাঁড়ায় 1.0033। তার মানে এটা হচ্ছে 1.003। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই ভ্যালুটা অ্যাটলিস্ট 1-এর চেয়ে বেশি। 1-এর চেয়ে বেশি এই ভ্যালু। এবং এই কারণে যে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক 1-এর চেয়ে বেশি হবে, কারণ প্রতিসরাঙ্ক মানে এই n মানে আলোর বেগ শূন্য স্থানে, দুইটাই আলোর বেগ, সিও আলোর বেগ, ভিও আলোর বেগ। তবে এখানেও কিন্তু কোনো টেনশনের কিছু নাই তোমাদেরকে যে লেখা আছে না, n মানে হচ্ছে c/v, এই সিটাও আলোর বেগ, এই ভিটাও আলোর বেগ। বাট ঝামেলাটা হচ্ছে এই সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর এই ভি হচ্ছে অন্য যে কোনো মাধ্যমে। এবার তুমি আসো, পানিতে আলোর বেগ কত? এই যে পানি, একটা আইডিয়া যদি চিন্তা করো, শূন্য স্থানে আলোর বেগ 3 × 10⁸, এটা তোমার মুখস্থ ধরো। এখন আমি যদি পানিতে প্রতিসরাঙ্ক চিন্তা করি, পানি, তাহলে আমি কি চিন্তা করব? শূন্য স্থানে আলোর বেগ 3 × 10⁸, এটা আমার মুখস্থ। তো পানিতে আলোর বেগ আরো কম, কত? 2.26। তো 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড। চিন্তা করো। এখন তুমি যদি আগের মতন আবার 10⁸ কেটে দাও, দিলাম এটা কাইটা, এটা হিসাবের বাইরে, তাহলে কি থাকতেছে? 3/2.26। তো আমি যদি 3/2.26 হিসাব করি, অ্যান্সার আসতেছে 1.32। এখন তুমি একটু চিন্তা করো তো ঠান্ডা মাথায়, দিস ইজ অলসো গ্রেটার দেন 1, মানলাম, কিন্তু আগে কি ছিল? 1.003, এইটাও 1-এর চেয়ে বড়, তাও বুঝলাম। কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলা হচ্ছে এটা ছিল বায়ুতে প্রতিসরাঙ্ক, আর এটা হচ্ছে পানিতে প্রতিসরাঙ্ক বা পানির প্রতিসরাঙ্ক। তো পানির প্রতিসরাঙ্ক কেন বেশি হইল বায়ুর চেয়ে? কারণ পানি হচ্ছে ঘন। তো ঘন মাধ্যমে এই আলোর বেগটা কম হবে। তো উপরে তো তোমার 3, তুমি চিন্তা করো, উপরে তোমার কিন্তু 3, সি এর জায়গায় 3। এখন এই ভি যদি 2.26 হয়, বেগটা কমে গেল, তাইলে ভ্যালু যত হবে। এখন যদি আমি গ্লিসারিনে চিন্তা করি, গ্লিসারিন, তাইলে এটা হবে 3/1.9, মানে 10⁸ তো দুই জায়গায় আছে। তাহলে আমি চিন্তা করে দেখো তো, মাধ্যম যত ঘন হবে, আলোর বেগ যত কম হবে, প্রতিসরাঙ্কের মান তত বেশি হবে। তাই আলোর প্রতিসরাঙ্কের মান সব সময় 1-এর চেয়ে বেশি, কথা সত্য, কিন্তু
আরো বেশি কখন? যখন মাধ্যমের ঘনত্ব বেশি হয়। বোঝা গেছে? মাধ্যমের ঘনত্ব বেশি হওয়া মানেই এই ঘটনা এরকম হবে। থ্যাংক ইউ এমডি আব্দুর রশিদ তালুকদার, থ্যাংক ইউ। এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা, এই যে জাহিদা রিদওয়ানা সাউদা আইডি থেকে তুমি বলেছ, তুমি একটা যে প্রশ্ন করেছো এটা হচ্ছে স্বাভাবিক একটা চিন্তা, স্যার আলো তো প্রতিফলিত হয়, তাহলে এখনো প্রতিসরণ হইল কেন? কারণ তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা ধরো কাঁচ, এটা কাঁচ, তো এটা যদি কাঁচ হইতো তো এখন আলো কখন প্রতিফলন হয়? তা আমি কি করছিলাম, এটা একটা কাঁচ ছিল, তো এই কাঁচের মধ্যে আলো যদি এরকম বাঁকা হয়ে ঢুকতো তাইলে সে এরকম বাঁকা হয়ে কাঁচের ভিতর দিয়ে চলে যাইতে পারতো, এটা প্রতিসরণ। কিন্তু আমি যখন কাঁচের এক পৃষ্ঠের মধ্যে সিলভারিং করে দিব, মানে কি রূপার প্রলেপ দিয়ে দিব, তখন আলোর তো আর প্রতিসরণ হবে না, কম হবে, তখন প্রতিফলন হবে। এই যে এখানে যদি আমি একটা অবিলম্ব আঁকাই তখন প্রতিফলন হবে। তার মানে তুমি যদি বাধা দাও আলোকে তাহলে আলো ফিরে যাবে, আর তুমি যদি বাধা না দাও তাহলে আলো ওর মতন করেই যাবে। তো এখন তুমি যদি একটা কাঠের মধ্যে আলো দাও, কাঠ, তো কাঠ ভেদ করে আলোর ওই পাশে যাওয়ার তো কোনো সম্ভাবনা নাই। সুতরাং আলো স্বচ্ছ মাধ্যমে চলে, স্বচ্ছ সমসত্ব মাধ্যমে চলে। এবং যখনই আমরা বেগ মানে মানে মাধ্যম পরিবর্তন করি তখন কি হয়? তখন মাধ্যম পরিবর্তন করলে তখন হচ্ছে আলোর বেগ পরিবর্তন হয়। তাহলে তোমাদের যদি একটা খুব সাধারণ প্রশ্ন করা হয় যে আলোর প্রতিসরণ কেন হয়, কেন, তাহলে একটাই উত্তর হবে যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আলোর বেগের পরিবর্তন হয়। বেগ, তো যখন আলোর বেগের পরিবর্তন হয় তখন আলোর দিক পরিবর্তন হয়, এবং এই ঘটনাটাকে আলোর প্রতিসরণ বলে। মন থাকবে? মন থাকবে? থ্যাংক ইউ। সো সাবাস অথই, থ্যাংক ইউ। হ্যাঁ, এমডি তৌহিদ ইসলাম, থ্যাংক ইউ তোমাকে, তোমার পোস্টের কথাই বলেছি। সিলভারিং না করলেও প্রতিফলন হবে, তবে সেই প্রতিফলনটা কম হবে। আমি যদি অ্যাকচুয়াল রিফ্লেকশন দেখতে চাই তাহলে সেক্ষেত্রে সিলভারিং করলে বেটার হয়, কারণ প্রতিফলক পৃষ্ঠ যত উজ্জ্বল হবে আলোর প্রতিফলন তত বেশি হবে। হ্যাপি, থ্যাংক ইউ। মারুফ হাসান, এটা খুব সহজ জিনিস। হ্যাঁ, উসামান জাইমা তুমি 48 পেয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। রাহুল 48 পেয়েছে। আচ্ছা মারুফ হাসান, প্রতিসরাঙ্কের একক কেন থাকবে? কারণ আমি তো বলেছি দুইটাই তো হচ্ছে গিয়ে আলোর বেগ, তা উপরেও মিটার পার সেকেন্ড, নিচেও মিটার পার সেকেন্ড। যেহেতু প্রতিসরাঙ্ক একই জাতীয় দুইটা রাশির অনুপাত, এই কারণে আলোর প্রতিসরাঙ্কের কোনো একক হয় না। ওকে, সিম্পল, আলোর প্রতিসরাঙ্কের কোনো একক হয় না। থ্যাংক ইউ মনোহরা মণি, তাইজুল ইসলাম, থ্যাংক ইউ, এগুলো খুব ইজি ব্যাপার। হ্যাঁ, ইকবাল ইত্তিকা উজরা তুমি 45 পেয়েছো, সাবাস সাবাস। বাদল, ফারজানা মিম, সাবাস। আবু সাইদ, সমসত্ব মাধ্যম হচ্ছে যেটা একদম মনে করো যে ঘনত্বের ক্ষেত্রে সব দিকে সমান। এই যে যেমন কাঁচ, তো কাঁচের এই সাইডটা যেমন এই সাইডটা একই রকম ঘনত্ব যদি হিসাব করো, তো সমঘনত্ব মানেই হচ্ছে সমসত্ব মাধ্যম। এবার একটু হিসাবটা করি অন্যভাবে। এখন আমি যদি এখানে আরেকটা অবিলম্ব আঁকাইতাম, এই যে ধরো যে অবিলম্ব এরকম, এই অবিলম্ব, তো এখন তুমি চিন্তা করো এটা যদি অবিলম্ব হয়। আজমিন, থ্যাংক ইউ। আজমিন, থ্যাংক ইউ। রঞ্জন সরকার, সাবাস। বিথি আফফান, থ্যাংক ইউ। এখন এটা যদি হয় তা আলো এভাবে যাবে। এখন তো ও ঘন থেকে হালকা যাচ্ছে, তাইলে ও সরে যাবে, আলো সরে যাবে। কেন? কারণ আলো ঘন থেকে হালকায় যাচ্ছে। তো ঘন থেকে হালকায় গেলে আলোর কি হয়? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আর একটা কথা বলে দিচ্ছি, মনে রাখবা, হালকা থেকে ঘনতে ঢুকলে আলোর বেগ কমে,
আর কমলে আলোর বেগ কমে, তাই অভিলম্বের দিকে চলে আসে। আর ঘন থেকে হালকায় গেলে আলোর বেগ বাড়বে, আর বাড়লে আলো বেঁকে যায় বেশি। ওকে, মাইন্ড ইট। তার মানে এখানে এটা যে একটা কোণ, এটা একটা কোণ। এই কোণটার নাম কি জানো? এটার নাম হচ্ছে নির্গত কোণ, এটার নাম আপতন কোণ, এটার নাম প্রতিসরণ কোণ। এই কোণ যত, এই কোণ ততই হবে, আর এই কোণ যত, এই কোণটাও তত হবে। তার মানে এটা যদি আর প্রাইম ধরো, তাহলে 100% মনে রাখবা যে কোণ আই ইজ ইকুয়াল টু কোণ আর প্রাইম। অর্থাৎ আপতন কোণ আর নির্গত কোণ সমান হয়। আপতন কোণ আর নির্গত কোণ সমান হয়। মন থাকবে? থ্যাংক ইউ মার্জিয়া, থ্যাংক ইউ। সাবাস মাইশা মালিহা আইডি থেকে, সাবাস। আচ্ছা, একজন প্রশ্ন করেছে 249 পেজের চিত্রটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। 249 নাম্বার পৃষ্ঠায় কি আছে গো? আচ্ছা, 249 নাম্বার পৃষ্ঠা, এটা তোমাকে একটা চোখের মানে একটা ইলিউশন দেখাইছে। মনে হচ্ছে θ1 চেয়ে θ2 বেশি, কিন্তু অ্যাকচুয়ালি এটা পানি না, এটা কাঁচ। তুমি 100% মনে রাখবা, এই পানিতে যত কোণই হোক, এই কাঁচে কোণ অবশ্যই ছোট হবে। তুমি 100% ধরে রাখো, এই যে θ2 হয়েছে না, এই θ2 θ1 চেয়ে কম হবে, কম হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গাটাই তোমাদের একটা টেনশন আছে যে স্যার আলোর প্রতিসরণের একটা অঙ্ক সূত্র আছে না, সূত্রের দ্বিতীয় সূত্রটা নিয়ে একটু ঝামেলা আছে তোমাদের, হয়তোবা। এটা আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, দ্বিতীয় সূত্রের ঝামেলা। তোমরা এতটুক বুঝছো আমি এতক্ষণ যা বলছি? সিনথিয়া থ্যাংক ইউ, রাইসা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আবু সাইদ সাবাস। যদি প্রশ্ন হয় স্যার আমাকে এবার একটু বলেন আলোর প্রতিসরণের প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র ওই একই, আগের মতন। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি আর অবিলম্ব একই সমতলে থাকে। এটা হচ্ছে আলোর প্রতিসরণের প্রথম সূত্র। তাহলে দ্বিতীয় সূত্র কোনটা? এই দ্বিতীয় সূত্রটাই হচ্ছে একটা মজার জিনিস। এই মজার জিনিসটা তোমাদের এখন মনে রাখতে হবে। এখন চলো, এই দ্বিতীয় সূত্র যদি তুমি বুঝো, তাহলে এই চ্যাপ্টার তোমার কাছে, কনসেপ্টটা বলতেছি আমি, একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, সবাইকে। ধরো এটা একটা মাধ্যম, মনে করো তুমি একটু স্বাভাবিক চিন্তা করো, একদম স্বাভাবিক চিন্তা, যেটা একটা মানুষের জন্য স্বাভাবিকভাবে প্রযোজ্য হবে। একটু, হ্যাঁ, থ্যাংক ইউ মালিহা, থ্যাংক ইউ। এইটা আমি একটা অবিলম্ব চিন্তা করছি। একদম ঠান্ডা মাথায় চিন্তা করো কি হচ্ছে। মনে করো যে এটা হচ্ছে পানি, পানি। আচ্ছা, এইটা হচ্ছে কাঁচ। ওই ওদেরটাই, বইয়েরটাই চিন্তা করতেছি। তো আমারে তুমি বলো, পানি আর কাচের মধ্যে কে ঘন? কে ঘন? পানি আর কাচের মধ্যে কে ঘন? কাচ পানির তুলনায় ঘন। আবার বায়ু আর পানির মধ্যে কে ঘন? পানি। তার মানে বায়ুতে আলোর বেগ যত হবে, পানিতে আলোর বেগ তার চেয়ে কম হবে। আবার পানিতে আলোর বেগ যত হবে, তার চেয়ে কাচে আলোর বেগ আরো কম হবে, কারণ কাচ সবচেয়ে ঘন। তেমন তুমি মনে করো এটা পানি, এটা কাচ। তো দুইটার ভিতর দিয়ে আলো যাতায়াত করতে পারে, কারণ আলো একটা কি তরঙ্গ। তো এই তরঙ্গটা পানির মধ্যে দিয়ে যাইতে পারে, কাচের মধ্যে দিয়ে যাইতে পারে, কারণ কাচের ভিতর দিয়ে তো আলো যায়। এখন ঘটনা হচ্ছে পানি এবং কাচ, তোমরা এগুলো বোঝো, আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা নাই। এখন কাহিনীটা হচ্ছে দ্বিতীয় সূত্রে। তাহলে গল্পটা কি? গল্পটা হচ্ছে ওরা কি বুঝাতে চাইছে? ওরা বুঝাতে চাইছে আলো মনে করো যেভাবে আসতেছে, এই মনে করো, হ্যাঁ, ধরো যে আলো এইভাবে আসতেছে, এইভাবে, তা আসার পরে কি হয়ে গেল? একটু বাঁকা হয়ে ও এই দিক দিয়ে আসলো, সাপোজ। এখন
তুমি একটা আন্দাজ করো, আন্দাজ এটা θ1, ওরা এটাকে IR ধরে নাই, θ1 ধরছে। θ1 কোণ, আর এটা হচ্ছে θ2, তাতে কোনো সন্দেহ নেই। এখন তুমি চিন্তা করো তো, পানি আর কাচের মধ্যে পানির প্রতিসরাঙ্ক n1, মাধ্যম 1, তাহলে এটা হচ্ছে n2, মাধ্যম 2। কি যে মজা জিনিসটা খেয়াল করো, এই n1 মানে কি c/v, প্রথম সূত্র। তো এই n2 মানে কি c/v, তাতে আমার কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তো এখন তোমাদের একটা মজার জিনিস দেখাই। তোমরা দেখো, তোমাদের বইয়ের 244 নম্বর পৃষ্ঠা, এখানে একটা ছক দেওয়া আছে। ওই যে দেখো, বাতাস মানে বায়ু, প্রতিসরাঙ্ক 1.00029, তারপরে পানি কত 1.33, সাধারণ কাচ কত 1.52। এখন তুমি মজাটা খেয়াল করো, পানি কত 1.33, তার মানে এই যে এখানে n1 এটা হচ্ছে 1.33, আর এই যে n2 এটা হচ্ছে 1.5 কত 2। তার মানে কি, তোমাদের আমি কি বলছিলাম, যে এটার প্রতিসরাঙ্ক 1.33, এটা একের চেয়ে বড়, কোনো সমস্যা নাই। তো এটা যে 1.52, এটাও তো একের চেয়ে বড়, কিন্তু 1.52 টু 1.33 চেয়েও বড়। কেন বড় হয়েছে? কারণ এটা কি কাচ, আর এটা কি পানি। তো কাচের চেয়ে পানি ঘন, তো যে মাধ্যম যত ঘন তার প্রতিসরাঙ্ক তত বেশি। এখন আমি যদি বলি n2 এর মান 1.52, তাহলে কাচে আলোর বেগ কত হবে? তাহলে আমি সির্ফ এই 1.52টা এখানে নিয়ে আসবো, আর সিটাকে উপরে লিখে দিব, সি হচ্ছে 3 × 10⁸, দ্যাটস ইট। তার মানে আমি যদি বলি যে 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.33, অ্যান্সার হচ্ছে 2.25 বা 2.26। তার মানে এটা হচ্ছে 3 × 10⁸, এটা হচ্ছে 2.26 × 10⁸। এই তো গেলে একটা। আবার যদি এমন হয় যে 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.52, তাহলে এটা হচ্ছে 1.97। 3 × 10⁸, এটা হচ্ছে 1.97 10⁸। তার মানে কি দাঁড়াইলো? এই মাধ্যমের প্রতিসরাঙ্ক যেটা পানি সেটা 1.33, আর এই মাধ্যমের প্রতিসরাঙ্ক যেটা কাচ এটা 1.52। তার মানে হইল কি, দুই মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে পানির তুলনায় কাচের হালকা বেশি। কেন? কারণ এইটার মধ্যে যে আলোর বেগ এটা কম 1.97, আর এটা কত 2.26। তাহলে যখন আলোর বেগ কমে যাবে তখন প্রতিসরাঙ্কের মান বাইরে যাবে। এইবার আছে আসল মজা। এখন এই θ1 কত? যদি বলতো যে আলো এখন পানিতে 60° কোণে আপতিত হয়েছে, ধরো 60° কোণে আপতিত হয়েছে, ওকে ঠিক আছে, কাছে আলোর বেগ কত, আলো কত কোণে পড়বে? ও মা, তাইলে সূত্র কি? n1 sin θ1, ওকে ভেরি গুড, ইকুয়াল টু n2 sin θ2। সেরফ একটা জিনিস। এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এইটার প্রতিসরাঙ্কের চেয়ে এইটার প্রতিসরাঙ্ক বেশি, তাইলে 100 শিওর যার প্রতিসরাঙ্কের মান বেশি তার কোণ কম হবে, কারণ সব সমান সমান, সব সমান। এটা n1 বেশি তাহলে θ1 কম, n2 কম তাহলে θ2 বেশি, এই কারণে সমান হবে। এবং এইটাই হচ্ছে স্বতঃসিদ্ধ নিয়ম। প্রমাণটা দেখাচ্ছি তোমাদেরকে। তো n1 কত বাইর করছো তুমি? আচ্ছা, তোমার কি লাগবে? θ2। তোমার যেটা লাগবে এটার আগে বাইর করো। তাহলে এটা লেখো n2 sin θ2 ইকুয়াল টু n1 sin θ1। তুমি এটা লেখছো। এখন যদি আমি চিন্তা করি যে ওকে আমি θ2 লিখব,
থিটা টু, আচ্ছা আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ারলি দেখাই সাইন থিটা টু, তাহলে এটা কি হবে n1 সাইন থিটা ওয়ান ডিভাইডেড বাই n2, কোনো প্রবলেম নাই। তাইলে থিটা টু ইকুয়াল টু কি, সাইনটা ওই পাশে গেলে কি হবে ইনভার্স, তাহলে এটা হবে সাইন ইনভার্স। তাহলে এখানে হচ্ছে n1 সাইন থিটা ওয়ান ডিভাইডেড বাই n2। ওকে, এখন আমি এটাকে মানটা বসাই দিব খালি। তাহলে আমি যদি মানটা বসাই তাহলে এটা কি হবে সাইন ইনভার্স। আচ্ছা n1 এর মান কত, ওই যে 1.33। ওকে, সাইন থিটা ওয়ান কত বইলেই তো দিছে 60 ডিগ্রি, তাইলে এটা হচ্ছে সাইন 60 ডিভাইডেড বাই n2 কত, এই যে 1.52। তো তুমি যখন এই ভ্যালুটা করবা তখন মনে রাখতে হবে সাইন ইনভার্স মানে হচ্ছে তোমার ক্যালকুলেটরের শিফট সাইন। তোমাদেরকে আরও একটা কথা বলি, তোমাদের যখন একটু লেজার টাইম থাকবে না, তখন তোমরা একটু কষ্ট করে এই ক্যালকুলেটরটার ইউজটা শিখো। আমি একটা প্ল্যানিং করতেছি এই ক্যালকুলেটরের ইউজের উপর একটা বিস্তৃত বিবরণ ভিডিও দিব। এই ক্যালকুলেটরের পিছনে একটা চিত্র আছে, পিছনে যদি আমারটা হচ্ছে অনেক আগের একটা ক্যালকুলেটর, হ্যাঁ 991 ES, কিন্তু এটা পিছনে এটা আছে। আমি নিজেও জানি না এখানে কত ফাংশন আছে, আমিও জানি না এটার ভিতরে কত কাজ করা যায় এই ক্যালকুলেটরের ভিতরে। তোমাদের কোনো আইডিয়া নাই যে কত হাজার হাজার ফাংশন আছে এটার ভিতরে। কিন্তু এসএসসি লেভেলে কেবলমাত্র 100 MS স্কুলে বা বোর্ডে অ্যালাউ করে। এখন কথা হচ্ছে আমি যখন তোমাদের সময় থাকছিলাম তখন আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর মানে আমাদের সময় মানে 2003-এর কথা বলছি, আমি আজ থেকে 17 বছর আগের কথা বলছি, যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনেছিলাম আমি 800 টাকা দিয়ে, মনে আছে, একটা ক্যালকুলেটর। ওইটা আমাদের কাছে একটা পরম পাওয়া ছিল। বাপ রে বাপ, এটা কি সায়েন্টিফিক, এত বড়, এগুলো কেমনে কি করতে হয়, কত ফাংশন। কিন্তু এখন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো দিনের সাথে সাথে টেকনোলজি বাড়বে। 100 MS দিয়ে করা যায় না এমন কোনো কাজ নাই যেটা এসএসসি লেভেলে আছে। সুতরাং এসএসসি লেভেল একেবারে তরতর করে 100 MS দিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 MS দিয়ে পার হওয়া যাবে। এই 991 ES অ্যালাউ করে না বোর্ডে, কারণ এইটার ব্যবহার জানা ঠিক আছে, এটা তুমি অনেক বেশি স্টাডি করো, এটা নিয়ে জানো এটার ভিতরে কত কিছু করা যায়, ওকে, কিন্তু বোর্ডে অ্যালাউ করবে না, এটাই হচ্ছে ঝামেলা। তাহলে কি তুমি কি করবা, তুমি কি নতুনটা শিখবা না? অবশ্যই শিখবা। এখন ব্যাপার হচ্ছে যে অন্তত পক্ষে এসএসসি এইচএসসির জন্য 100 MS, যেটা সবচেয়ে নিম্নমানের সায়েন্টিফিক ক্যালকুলেটর, দ্যাট ইজ ওকে। আর এখন দিস ইজ মোরলেস আমি কাজ করি, কারণ এখন তো আমার আর এসএসসি দিতে হবে না, তাই এটা দিয়ে কাজ করি। সো তোমরা কিনলে 100 MS দিয়ে কিনবা, 100 MS-টাই শিখো ভালো করে, এনাফ। তাহলে আমি যদি এটাকে চিন্তা করি যে 1.33 ইন্টু সাইন 60 ডিভাইডেড বাই 1.52 হুইচ ইজ 0.75 মানে 76, তাহলে আমি যদি লিখি শিফট সাইন ইনভার্স অ্যান্সার আসতেছে 49.268, বা আমি 49.27 ডিগ্রি, এটা হচ্ছে কোণ। তাহলে তুমি শিওর বুঝলা এটা 60 ডিগ্রি হলে এটা হচ্ছে 49.27 ডিগ্রি, দ্যাটস ইট, 49.27 ডিগ্রি। এই হচ্ছে বিষয়, এবং একটাও কিন্তু এখানে কোনো জটিল কিছু নাই, সব সহজ। পারবা না? এখন এই অঙ্কটা যেটা তোমাদেরকে আমি দেখাইলাম, এই অঙ্কটা কিন্তু একান্তভাবেই একটা বেসিক এবং স্বাভাবিক অঙ্ক। তোমাদের পরীক্ষার হলে যে অঙ্ক দিবে সব এই এক বেসিক দিয়ে তুমি সব অঙ্ক করতে পারবা। আচ্ছা, থ্যাংক ইউ কায়ানাত জাহান্তাজ আইটি থেকে, থ্যাংক ইউ। রিথি
থ্যাংক ইউ, সাবাস। মরিয়ম আক্তার বৃষ্টি, তোমার কাছে এটা ইজি। আচ্ছা, এখানে একজন খুব দুঃখ প্রকাশ করতেছে আমার জেসমিন প্রীতি আইডি থেকে, এবং আমার জারিন তাসনিম, মসিদুল হক, নুসরাত আহমেদ, অমি, জুলি সাহা, তোমাদের সবার কাছে যেহেতু 991 ইএস প্লাস, টেনশন করো না, পরীক্ষার হলে যাওয়ার আগে খালি 100 msটা লাগবে। তুমি আপাতত এটা দিয়ে চালাও, এই ক্যালকুলেটরটা শিখো, কিন্তু পরীক্ষা যাওয়ার আগে 100 ms লাগবে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহিয়া, সাবাস, কথা, থ্যাংক ইউ কথা। আনিকা, ভেরি গুড। দিলাম মুছে, এটা মুছে দিলাম, কোনো সন্দেহ নেই, কারণ এগুলো হচ্ছে আমি 100% বুঝতেই পারতেছি যে অন্তত পক্ষে 60% স্টুডেন্ট তোমাদের কাছে এটা আসলে মনে হবে এটা একটা ওয়াটার রাইস মার্কা অঙ্ক, এগুলো কোনো অঙ্কই না। আচ্ছা, সেটা আমি জানি, আজকের প্রাথমিক আলোচনার বিষয়বস্তু বই থেকেই থাকবে, তাহলে প্রতিসরণের সূত্র নিয়ে কোনো টেনশনের কারণ নাই। 246 নম্বর পৃষ্ঠায় যা বলছে আমি তাই ব্যাখ্যা করেছি। আর তোমাদের মধ্যে এখানে যদি কেউ ইংলিশ ভার্সনের থাকো, তোমরা জানো যে আমার ইংলিশ ভার্সনের যে চ্যানেল, সেখানে এই অধ্যায়টার উপরে আমি 13টা ভিডিও দিছি, মানে একদম ভেঙে চুরে সব কিছু, যদি মন চায় দেখতে পারো। আর বাংলা ভার্সন তোমাদের জন্য 3টা টিউটোরিয়াল আছে, এক একটা টিউটোরিয়ালের লেন্থ অনেক বেশি করে। সো এখন আমি একটা জিনিস পড়াবো, এটার নাম হচ্ছে প্রতিসরাঙ্ক। আজান হচ্ছে, এর মাঝখানে আমি একটু ড্র করে নিই। এটার নাম প্রতিসরাঙ্ক, ইংলিশ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আই। আচ্ছা, এটা দুই ধরনের হচ্ছে, এক হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, আরেকটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। যদি আমি ইংলিশ বলি তাহলে এটা হচ্ছে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর এটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। পরম প্রতিসরাঙ্ক আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক হচ্ছে কেবল শূন্য মাধ্যম থেকে অন্য যে কোনো মাধ্যমে, আর এটা হচ্ছে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে। তো মাধ্যমগুলো কি কি হইতে পারে? বায়ু, তারপরে হচ্ছে পানি, তারপরে হচ্ছে কাঁচ, তারপরে হচ্ছে গ্লিসারিন, ইভেন হইতে পারে কেরোসিন, তারপরে হইতে পারে হীরা। ওকে, পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এই তো গেল। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো এখন আচ্ছা, ঠিক আছে, এবার আচ্ছা, এখানে আমি আরেকটু কথা বলি। তানভীর হোসাইন দ্বীপ, এই আইডি থেকে, তুমি যে জেএসসিতে 991 ইএস প্লাস ইউজ করছো, এটা কিন্তু কোনো ক্রিমিনাল অফেন্স না। এখন ঘটনা হচ্ছে, বাংলাদেশের সব স্কুলের যেখানে পরীক্ষাগুলো হয়, জেএসসি বা এসএসসি, সেখানে সব গার্ড একদম 100% একটা স্টুডেন্টকে আটকাইয়া দিতে পারে না। তুমি একটা চিন্তা করো, এই যে তানভীর হোসেন দ্বীপ, এই আইডিতে যে বলছে যে জেএসসি পরীক্ষায়, আবার দেখো তৌকির হোসেন রাহাত, এটা তো আবার আরেক ক্যাটাগরি, ও ক্যালকুলেটর ছাড়াই জেএসসি পরীক্ষা দিছে, এটা হইতে পারে। এখন কি জানো, মানবিকতা হিসাব করলে একটা স্টুডেন্টকে পরীক্ষার আগে যদি সে যে ক্যালকুলেটর নিয়ে গেছে, এটা যদি বলা হয় যে এই তুমি ক্যালকুলেটর নিতে পারবে না,
বন্ধ। হুম। তাহলে ওই স্টুডেন্টের উপরে কি পরিমাণ একটা মেন্টাল প্রেশার আসবে। এই কারণে অনেক গার্ড বা স্কুলের টিচাররা কিছু কিছু ক্ষেত্রে একটু সফট হয়, কারণ হয়তোবা ওই স্টুডেন্ট জানতোই না যে এটা নিয়ে যাওয়া যায় না। এখন প্রশ্ন হচ্ছে অন্যটা, যে কেন জানবে না সেটা পরের হিসাব, কিন্তু পরীক্ষা দিতে আসছে, জেএসসির মতন পরীক্ষা, একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, সেইখানে যদি একটা স্টুডেন্টকে বলা হয় এই ক্যালকুলেটর নিয়ে তোমারে যাইতে দেওয়া হবে না, এইটা বাসায় কি স্কুলের বাইরে ফিক্কা মেরে আসো, তখন কি হবে একটা স্টুডেন্টের। সো আমাদের অনেক কিছু ভাবতে হয়। সো এই কারণে দিস ইজ নট মানে ফানি থিং, খুব ক্রিটিক্যাল বিষয়। সো কোনো একটা কিছু করার আগে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। হ্যাঁ, একজন দেখলাম যে মনে করো যে কি হয়, ক্যালকুলেটর ছাড়াই পরীক্ষা দিছে, কি একটা মজার ব্যাপার। সমস্যা নাই তো, পার্সন টু পার্সন ভ্যারি করে মানুষের। টেক ইট ইজি। তোমরা সবসময় হুট করে একটা রিয়েকশন দেওয়ার আগে চিন্তা করবা যে তার অবস্থানটা কি। ওকে, আচ্ছা, আজানের মাঝখানে আমি একটু লিখছি এবং এই লেখাও তোমাদের কাছে কমন। প্রতিসরাঙ্ক ইংলিশ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, একটা সংখ্যা, 1.2, 0.5, 2.1, 1.33, অনেক কিছু হইতে পারে, বাট একক নাই। তাইলে স্যার, পরম প্রতিসরাঙ্ক আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি কি এটা আমি একটু বলি, শোনো। পরম প্রতিসরাঙ্ক ইংলিশ হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অ্যাবসলিউট। আর কেবল যেটা কেবল শূন্য মাধ্যম থেকে অন্য যে কোনো মাধ্যমে আসবে, কেবলমাত্র সেইটা পরম। আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে। এখন আমি নিচে 6টা মাধ্যম লিখছি। আলো কতভাবে যাইতে পারে? বায়ু থেকে পানিতে, পানি থেকে বায়ুতে, বায়ু থেকে কাচে, কাচ থেকে বায়ুতে, পানি থেকে কাচে, কাচ থেকে পানিতে, বায়ু থেকে গ্লিসারিনে, গ্লিসারিন থেকে বায়ুতে। বিভিন্নভাবে যাইতে পারে আলো, যতভাবেই যাক হিসাব একটাই, আলো কোত্থেকে কই আসতেছে আমি খালি সেটা ভাববো। এখন যদি আমি চিন্তা করি যে আলো কোত্থেকে আসতেছে, স্বাভাবিকভাবে তুমি যদি একটু চিন্তা করো আলোর আসার দিকটা কোথায়, তাহলে তুমি কি পাবা একটু খেয়াল করো। আমি বললাম যে এইটা একটা বিভেদ তল এবং এইটা একটা অভিলম্ব। ভেরি গুড। এখন তোমার যদি আমি বলি যে ওই যে উপরে যেটা, সেটা হচ্ছে শূন্য মাধ্যম, এই যে এটা শূন্য মাধ্যম, আর এটা যে কোনো মাধ্যম, যে কোনো মাধ্যম। এখন যদি শূন্য মাধ্যম থেকে যে কোনো মাধ্যমে আলো আসে, যে কোনো মাধ্যম, সেটা হোক পানি, বায়ু, কাচ, গ্লিসারিন, এইটা সেইটা, যা ইচ্ছা যাই আসুক, ঘটনা কি হবে? ঘটনা হবে যে আলো আসতেছে শূন্য মাধ্যম থেকে। শূন্য মাধ্যম পৃথিবীর সবচেয়ে এমন মাধ্যম যেটার কোনো মাধ্যমই নেই, এটা কোনো হালকা, এটা কিছু নাই। তার মানে এখানে যা আছে সব এটার চেয়ে ঘন। তার মানে আলো অলওয়েজ এই অবিলম্বের দিকেই বাইকে আসবে, কোনো সন্দেহ নাই। তার মানে এইখানে যে কোণ হবে তার চেয়ে এই কোণ সব সময় ছোট হবে, সব সময়। এবং এটাই হচ্ছে পরম প্রতিসরাঙ্কের মজা, যে পরম প্রতিসরাঙ্ক একের চেয়ে অলওয়েজ বেশি হয়, অলওয়েজ। উমা কেমনে দেখো, কোন কত এন একটা যাই হবে এটা ছোট হবে। তুমি ধরো যে শূন্য মাধ্যমে এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা জীবনে কোনোদিন 45 ডিগ্রি হবে? হবে? হবে না, হবে না। ধরো যে এটা 40 ডিগ্রি, ধরো টাইনা টাইনা। এখন তুমি আমার বলো পরম প্রতিসরাঙ্ক কত? মনে করো এটা হচ্ছে বায়ু, সাপোজ সবচেয়ে হালকাটা দিলাম, তাহলে এটা কি হবে? শূন্য মাধ্যমের সাপেক্ষে এইটার নাম হচ্ছে ইটা, ইটা, ইটা। এটাকে আমরা বলি হচ্ছে ইটা। কেমনে লিখতে হয়? এন লিখবা, একটু ঠ্যাংটা লম্বা করে দিতে হবে, মানে হচ্ছে এই। কি কিউট দেখতে। তো এখন তুমি যদি ইটা লেখো, এটা এয়ার, এয়ার মানে কি? বাতাস। তাহলে কত হবে? সাইন আই
ডিভাইডেড বাই সাইন আর। এটা আরও মজা। তার মানে কি, তুমি যদি সাইন 45 ডিগ্রি, তার নিচে কত, সাইন 40 ডিগ্রি। তুমি সারা জীবন মনে রাখবা একটা জিনিস, এই কোণের ক্ষেত্রে উপরে যদি বড় কোণ থাকে, নিচের কোণটা যদি ছোট হয়, এই মান অলওয়েজ অলওয়েজ একের বেশি হবে, একের বেশি হবে হবেই। তুমি করো, সাইন কই গেল, সাইন 45 ডিভাইডেড বাই সাইন 40, অ্যান্সার হচ্ছে কত, উইলা 1.1। এই যে মনে করো এইটা 1.1, তাহলে একের চেয়ে বেশি। তোমাদের আরেকটা বুদ্ধি শিখিয়ে দিই, তোমাদেরকে আমি সবসময় বলি সাবাস, এই যে আলতাফ হোসেন, বিথি আফফান, মুরসালিন পুরা মনে করো আমার আগেই দৌড়াতে থাকে অঙ্ক করে, সাবাস। তো এখন তোমাদের একটা বুদ্ধি দেই, বুদ্ধিটা অবশ্য তোমরা জানো, তোমরা আমার চেয়ে ট্যালেন্টেড। এই মনে করো যে 0 ডিগ্রি, তো তোমরা ত্রিকোণমিতিতে পড়ো নাই, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান কত, আর সাইন 0 ডিগ্রির মান কত মনে আছে? সাইন 0 ডিগ্রির মান 0 আর সাইন 90 ডিগ্রির মান 1। তোমাদের কি কোনো ধারণা আছে 0 থেকে 1 এর মাঝখানে কত সংখ্যা হইতে পারে? এনিবডি ক্যান গেস? 0 থেকে 1 এর মাঝখানে কতগুলা সংখ্যা আছে? অ্যান্সার কি জানো? অ্যান্সার হচ্ছে অসীম সংখ্যক সংখ্যা আছে। মানে তুমি তোমার এক জীবনে শেষ করতে পারবে না গুণে। 0.1, 0.11, 0.001, 0.0111 এরকম করতে করতে এক পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু সংখ্যা শেষ হবে না। সুতরাং এই কারণে 0 থেকে 1 এর মাঝখানে হাজার হাজার কোটি কোটি সংখ্যা আছে। তাইলে ঘটনাটা কোথায় সত্য এবার দেখো। 0 থেকে আমি যদি 90 ডিগ্রির মধ্যে থাকি, এবার হচ্ছে অঙ্কের মজা। তোমার এই 0 ডিগ্রির মান কত? সাইন 0, সাইন 0 মানে 0, আচ্ছা 0 মানে 0। আর সাইন এই 90 ডিগ্রির মান কত? 1, 90 মানে 1। So in between 0 to 1 there is unlimited numbers which is uncountable. And then এইবার আসো মজা। তুমি যদি চিন্তা করো যে সাইন 38 ডিগ্রির মান যত, আমি জানি না, আমার জানারও দরকার নাই, সাইন 38 ডিগ্রির মানকে সাইন 37 ডিগ্রি দিয়ে ভাগ করলেও ভাগফল 1 এর বেশি হবে। কেন? কারণ তুমি একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল অলওয়েজ 1 এর বেশি হবে। তোমাদের আরেকটু মজা দেখাই। মনে করো যে 0.0000231 এটা একটা সংখ্যা। তুমি নিঃসন্দেহে বুঝতে পারতেছো এটা কত ছোট একটা সংখ্যা। এই সংখ্যাও কিন্তু 0 থেকে 1 এর ভিতরে। দিস ইজ কল্ড ম্যাথ। দিস নাম্বার is greater than 0 and less than 1, 100%। তুমি যদি এইটারে এখন 0.0000230 এটা দিয়ে ভাগ করো, তাইলেও ভাগফল 1 এর বেশি আসবে। তুমি এটাকে এটা দিয়ে ভাগ করে দেখো, ভাগফল অবশ্যই 1 এর বেশি আসবে। কারণ কি জানো? ওই 0.1233231 0.230 চেয়ে একটু হইলেও বড়। এই ভাগফল 1 এর বেশি আসবেই। ঠিক একইভাবে তুমি যদি চিন্তা করো যে স্যার আমি এই পাশ থেকে ওই পাশে যাচ্ছি, তো ধরো যে সাইন 41.2 ডিগ্রি, 41.2 ডিগ্রি, এটা কতর মান আমি জানি না, কিন্তু আমি যদি সাইন 41.2 ডিগ্রিকে সাইন 41.1 ডিগ্রি দিয়ে ভাগ করি, যাই মান আসুক,
এই মান একের বড় হবেই। তুমি করে দেখতে পারো, এটা একের বড় হবে, এটা 1.004 অ্যান্সার, এটা 1.01043 কিছু একটা, দ্যাট মিনস দিস ইজ ডেফিনেটলি গ্রেটার দেন 1. So as it is greater than 1, you must ensure that this 41.2 degree is definitely greater than 41.1 degree. So if you divide sine 41.2 degree divided by sine 41.1 degree, this value will be definitely greater than 1. তাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাইলে অঙ্কগুলো কেমন করে বুঝে ফেলবো? ওই যে উপরে তুমি চিন্তা করো, এখানে 45 ডিগ্রি হইলে এই ভ্যালু জীবনভর কম হবে। হুমা, এটা বায়ু, এটা শূন্য মাধ্যম, তো শূন্য থেকে বায়ুতে আলো ঢুকতেছে, কোন কম হয়ে আসবে? তো কম হয়ে আসলে আমি যে উপরে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর করতেছি, তা আমি তো শিওর যে আই এর মান বেশি আর এর চেয়ে কম। আমি তো এমনি বলে দিতে পারি যে এই ভ্যালু একের চেয়ে বেশি হবে। আমার অঙ্ক করারও দরকার নেই, এমনি বলা যাবে যে আসলে কি হচ্ছে। এখন তুমি ভ্যালু করে দেখো, এটা 1 এর চেয়ে বেশি হবেই। সো এখন এইখানে এসে এই ছোট্ট একটু অঙ্কটা বুঝতে হবে। সো তোমরা মাথায় রাখবা 0 থেকে 1 এর মধ্যে ইনফিনিট নাম্বারস আছে, ইনফিনিট। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাইলে যাই করেন, আপনি যেভাবে অঙ্ক করেন, এই সব অঙ্ক আরও মজার। আলোর প্রতিসরণের অঙ্ক আরও মজার। আলোর প্রতিফলনের তো অঙ্কই নাই। ওই যে আয়নার সামনে বস্তু কোথায় রাখলে কি হবে, এই হলো একটা অঙ্ক। আর হচ্ছে কত গুণ বড় হবে, বিবর্ধন কত বড়, এই হচ্ছে এক টাইপের অঙ্ক। আলোর প্রতিফলনে ও একটা অবতল দর্পণ, বস্তু এত সেন্টিমিটার পিছনে আছে, বিম্ব কত সেন্টিমিটার হবে, এটা লম্বা হবে না খাটো হবে, উল্টা হবে না সোজা হবে, এই তো। আর এইখানে উফ, মাথা নষ্ট, অসাম অসাম অঙ্ক। আরও বলে দিচ্ছি তোমাদেরকে, এটা অবশ্য আমি 3 ক্লাস ব্যাপী করাবো তো, ওকে। এটা হলো পরম প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক কেবল শূন্য মাধ্যম থেকে আসবে এবং এইটার ভ্যালু অলওয়েজ একের বেশি হবেই। এটা হচ্ছে মজা। কিন্তু বাবাজি এইটা কিন্তু একের বেশিও হইতে পারে, কম হইতে পারে। কেমনে? ওমা, এটা কি বলছি আমি? এক মাধ্যম থেকে অন্য মাধ্যম। এখন যদি আলো ঘন মাধ্যম থেকে হালকায় আসে, হ্যাঁ, তা ঘন মাধ্যম থেকে যদি হালকায় আসে, তা কেমন হবে? সেটা তো ভাই একখান জবের ব্যাপার, একদম জবের ব্যাপার। কি করে করতে হবে না? বিভেদ তল দিলা। তো বিভেদ তল দেওয়ার পরে তো যদি আমি এখানে একটা অবিলম্ব আঁকা দিচ্ছি, তারপর কি হবে না? এটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা হচ্ছে হালকা মাধ্যম। তো ঘন মাধ্যমটা কোনটা? স্যার আপনি কেমন করে বুঝবো কোনটা ঘন মাধ্যম কোনটা হালকা মাধ্যম? ঘন মাধ্যম হচ্ছে, মনে করো যে পানি আর গ্লিসারিন। তো পানি আর গ্লিসারিনের মধ্যে কোনটা ঘন? গ্লিসারিন। পানি আর মনে করো যে বায়ু, কোনটা ঘন? পানি ঘন। বায়ু আর শূন্য মাধ্যম, কোনটা ঘন? বায়ু ঘন। তো স্যার কি মন করে বুঝবো? ইউজ ইউর হেডকোয়ার্টার। তো এখন যদি ঘন থেকে হালকায় আসে, তা কি হবে? ঘন থেকে হালকায় আসলে এটা মনে করো যেভাবে আসুক, এই ধরো মনে করো যে এভাবে আসতেছে, হ্যাঁ, ঘন থেকে হালকায়, সুন্দর, বিউটিফুল, নো প্রবলেম। কিন্তু হালকা মাধ্যমে এভাবে থাকবে না। হালকা মাধ্যমে কি হয়ে যাবে? এই মনে করো বাঁকা হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। এই যে আলো শ্বশুর বাড়ি নাকি যায় না, কে বলছে? এখন প্রশ্ন হচ্ছে এটা যতই হবে, আমার দৃষ্টিশক্তি বলতেছে এই বাবাজি অবশ্যই বড়, কোনো সন্দেহ নাই। আচ্ছা, তা এটা যদি আই হয়, আচ্ছা আই বাদ দাও, ধরো যে এটা θ1, ধরো একটু
এটা থিটা 2। তুমি আমার বলো তো এই সাইন থিটা 1 ডিভাইডেড বাই সাইন থিটা 2 করলে জীবনটা ভর এটার মান 1-এর কম হবেই হবে। বলেন কি, তাই নাকি? অবশ্যই। এই থিটা 1 ধরেন 45 ডিগ্রি, তাইলে ধরেন এটা আর কিছু না হোক 46 ডিগ্রি তো হবে, হবে কি না? ধরো এটা 46 ডিগ্রি। এখন তুমি কারে দিয়ে কারে ভাগ করতেছ? আপতন কোণ কত? 45। আর প্রতিসরাঙ্কের কোণ, এটার কোণ কত? 46। তাইলে এই ধরো সাইন 45 ডিভাইডেড বাই সাইন 46, এটার মান অবশ্যই 1-এর কম হবে, কোনো সন্দেহ নেই। তুমি করো করো, এটা হচ্ছে 0.98, 100%। এটা হচ্ছে 0.98, হয়েছে 1-এর কম। তা কেমন? তা আমি তো বুঝতে, এটা যদিও 46 ডিগ্রি হবে না, এটা ধরো বেশি হবে। তো ধরো এটা 46 হয় না, এটা 60 হয়েছে, 60। ধরো এটা 60 ডিগ্রি, তো কি হবে? এই 46 ডিগ্রির জায়গায় এটা হবে 60 ডিগ্রি। তুমি দেখো এই মান আরো ছোট হবে। তুমি 45 ডিগ্রিকে 60 ডিগ্রি দিয়ে ভাগ করে দেখো, সাইন 45 ডিভাইডেড বাই সাইন 60 মান হচ্ছে 0.816, মানে এটার বাদ এটা হচ্ছে 0.82। তার মানে এই মানটা আরো বাড়ছে, তার মানে এই মানটা আরো কমছে। সো দিস ইজ ডেফিনেটলি লেস দেন 1। অফ কোর্স লেস দেন 1, দিস ইজ মাস্ট বি লেস দেন 1। তাইলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যম এখানে নাই, অন্য আরেকটা মাধ্যম থেকে আলো অন্য মাধ্যমে আসবে। থ্যাংক ইউ। 0.816 মানে 0. হ্যাঁ হ্যাঁ রে, মোট কথা আলোর শ্বশুর বাড়ির মান 0.82। আহা, আলো একটা কত স্পিডে চলে, তোমরা তো শ্বশুর বাড়ির মানে তো কম দিলে হবে। তাই তোমরাও দিন দিন কেমন জানি হয়ে যেতেছ, তো বেশি বাড়াটারে দিবা, শ্বশুরবাড়ির বিষয়টা আলাদা থাকে, তাই না? তো কোথায় গেল, ভুলে গেলাম। তোমাদের এখন কি বলবো? হ্যাঁ, আপেক্ষিক প্রতিসরাঙ্ক থেকে কোথায় যাচ্ছে। এখন মনে করো যদি বলো যে আলো বায়ু থেকে কাছে যাচ্ছে, বায়ু থেকে কাছে, তাহলে কি হবে? বায়ু থেকে কাছে, এয়ার গ্লাস। তুমি যদি বলো যে কাচ থেকে পানিতে, তাহলে কি হবে? কাচ থেকে পানিতে। তাহলে এই যে ইটা, এই সাইনের আগে যারে দিবা তার কাছ থেকে আলো তার কাছে যাচ্ছে। সুতরাং এটা অলওয়েজ মনে রাখবা যে এটা হচ্ছে ঘটনা। এখন আমি যদি বলি স্যার যে মনে করো এই গ্লিসারিনের সাপেক্ষে বা কাচের সাপেক্ষে আলো পানিতে আসতেছে, এখন তোমার মাথায় কি বুদ্ধিটা আসলো? তুমি বুঝতেছো এটা গ্লাস মানে কি কাচ, আর ওয়াটার মানে কি পানি। তাহলে এটা যদি গ্লাস হয় তাহলে এটা ঘন, পানির তুলনায় তো ঘন, রাইট? আর তোমার এখানে হচ্ছে কি হালকা, এখানে হচ্ছে হালকা, তো সেটা হচ্ছে ওয়াটার। তো যখন গ্লাসের থেকে ওয়াটারে আসবে তখন আলো এরকম বাঁকা হয়ে যাবে। তখন গ্লাসের থেকে ওয়াটারে আসলে মান ধরো 0.86 প্রতিসরাঙ্কের মান, এটা অবশ্যই 1-এর কম। এখন আমি যদি উল্টাই দিই তাহলে কি হবে? ওয়াটার ইটা গ্লাস। তুমি যদি ঠিক এটারে উল্টায় দাও তাহলে আর কিচ্ছু না, চিন্তা ভাবনা ছাড়া এটারে উল্টায় দিবা 0.86। এইটার মান অবশ্যই 1-এর বেশি হবে। তাহলে আমি যদি এটাকে 1 থেকে ইসে করি তাহলে এটার আনসার আসবে 1.22। তাহলে দিস ইজ 1.22। তার মানে আমি যদি এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসরাঙ্ক জানি, তাহলে এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্কও আমি জানি। দ্যাটস ইট। তার মানে কি, এই একটা প্রতিসরাঙ্ক জানলে আরেকটা প্রতিসরাঙ্ক তোমাদের জানা কোনো ব্যাপার না। মন থাকবে? পারবা?
1/0.86। আচ্ছা, এখানে 1.16 তোমাদের কেন হয়? কারণ আমি হচ্ছে ওই যে আগের যে মানটা এটা অনেক বড় মান নিয়েছিলাম, এই কারণে 1/0.86 যদি আমি ঠিক করি অ্যান্সার 1.16 আসে। সত্য, এটা 1.16 আসবে, কিন্তু আমি ওই যে কি বলে 0.86-এর যে মানটা ছিল আমার একটু আগে, এই যে sin 45/sin 60 করে যে লম্বা মানটা হয়েছিল ওইটা দিছিলাম, এই কারণে মানটা বেশি আসছে। বাট এটা 0.86 পর্যন্ত রাখলে 1.16 হয়। ডোন্ট ওয়ারি। হ্যাঁ, সৃজন বড়ুয়া, থ্যাংক ইউ। শাকিরা ভেরি গুড, শাকিরা ভেরি গুড, সাবাস। সাফা মারওয়া, মায়া, আমি বলেছি আসলে এই যে হাসনা কুসুম আইডি থেকে, ভেরি গুড। মাইশা মালিহা, ওকে, সাবাস। ফাইজা, থ্যাংক ইউ। এতটুকু বোঝা গেল। এখন আমি তোমাদেরকে একটা লাস্ট কনসেপ্ট আজকে একটু বুঝিয়ে দিই। এটা অবশ্য আমরা আগামী 3 ক্লাস এটা নিয়ে করব। আজকে একটা যতটুকু বলেছি, তোমরা এতদিন আমার সাথে ক্লাস করতেছো, তোমরা আমার আগেও ক্লাস করছো, তো আমি কিভাবে পড়াই, আমি কি চাই, আমি মানুষ কেমন, তোমাদের কাছে একদম পানির মতন ক্লিয়ার। তোমাদের সাথে আমার সম্পর্কটা হচ্ছে একদম স্ট্রং বন্ডের। কখন হবে? যখন তোমরা আমাকে আর আমি তোমাদেরকে ধারণ করতে পারবো। তো ধারণ করে লাভ কি হবে? রেজাল্ট ভালো তো সবাই করবে, তোমাদের মধ্যে অনেকে A+ পাবা, অনেকে A+ পাবা না, খুবই বাস্তবতা। তাহলে দিন শেষে কি আমরা A+ পাইয়া আমরা আমাদের জীবনটা শেষ? বা আমাদের মানুষের জীবনটা কি এতই ক্ষুদ্র যে A+ পাইলাম আর সব ভুলে গেলাম? না তো। আমরা কি চাই? আমরা চাই আমরা মানুষ, আমাদের মধ্যে ভালো কিছু কোয়ালিটি থাকবে। জীবন তো সামনে আরও আছে। এসএসসির পর তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তারপর কি জীবন থেমে যাবে? তাও তো থামবে না। ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি পাশ করতে করতে আবার চিন্তা আসবে মাথায়, চাকরি করা লাগবে বা ব্যবসা করা লাগবে বা এন্টারপ্রেনার হওয়া লাগবে, তখন আরেক জীবন শুরু। তো জীবন কোনো দিন থামে না, মৃত্যুর আগে, মৃত্যুর পরে তো আরও শুরু। তার মানে তোমাদের সাথে আমার সম্পর্কের কোনো শেষ নেই, এটা এন্ডলেস রিলেশনশিপ। তো 23 নম্বর ক্লাসে দাঁড়ায় আছি। তো আমরা এইভাবে করে এক একটা চ্যাপ্টার পড়ব, মানে কি ওই চ্যাপ্টার শেষ করার সাথে সাথে আমাদের বুদ্ধিগুলা নিতে হবে। ও আচ্ছা, তাইলে তাপে এইটা হয়, আলোর প্রতিফলনে এমন এমন হয়, তাহলে প্রতিসরণে এমন হয়। কারণ তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা, একই জিনিস আবার পড়তে হবে। ইন্টারের যে বইটা, ফিজিক্স বই আছে না ইন্টারে, তোমরা তো পড়বা, তো ওইখানে গিয়ে তো আবার এগুলিই আছে, আলোর প্রতিফলন, এই প্রতিসরণ, এই গতি, এই বল, ওই কাজ ক্ষমতা শক্তি, এই সব আছে আবার। তো তখনই যে এখন যেটা শিখতেছো এইটা তখন আবার ও আচ্ছা হ্যাঁ, তাহলে তো এইভাবে হবে, আলোর প্রতিসরণের থিটা এত, থিটা 2 এত, তাহলে এই কনসেপ্ট কাজে লাগবে। সো আমি রিকোয়েস্ট করছি তোমাদের সবাইকে, কোনোদিন মনে করো না চ্যাপ্টার শেষ মানে পড়া শেষ। নো, এগুলো থাকবে সামনে। একটু বলে দিচ্ছি, সংকট কোণ আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে এটা ধরো বিভেদ তল, তো এইটা অবিলম্ব, তাই না? অবিলম্ব। এখন এটা যদি অবিলম্ব হয়, তা আলো এটা কি মাধ্যম? ঘন। এইটা কি মাধ্যম? হালকা। আলো যদি ঘন থেকে হালকা যায় তা কি হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। একটু চিন্তা করো, তাইলে আলো যদি ধরো এমন হয়, এই, তো ও কিভাবে যাবে? যাবে না তো, ও তো বাঁকা হয়ে যাবে। কোন দিকে? ওই দিকে, অবিলম্বের থেকে দূরে। এই, তা আমি 100% শিওর এখানে যে আপতন কোণ তার চেয়ে প্রতিসরণ কোণের মান বেশি, 100%। এখন যদি আলো আরেকটু এমনভাবে যায় যে ধরো যে আলো যাচ্ছে এইভাবে, এইভাবে, তখন দেখা গেল এই রশ্মিটা একদম এই বিভেদতল ঘেঁষে গেল, বিভেদতল ঘেঁষে গেল। এটা সম্ভব, এটা হয়। যখন বিভেদতল ঘেঁষা যাবে তখন এই কোণটা কত? 100% 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি।
তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে ক্রান্তি কোণ থিটা সি। সি মানে ক্রিটিক্যাল ক্রান্তি কোণ মানে একদম লাস্ট স্টেজ। এবার তুমি মজাটা খেয়াল করো, তুমি যদি মনে করো যে এইটা কাঁচ আর এটা হচ্ছে বায়ু, খেয়াল করো কি মজাটা। এখন কাঁচের থেকে বায়ুতে যে আলো যাচ্ছে, তো কাঁচে কত কোণ উৎপন্ন হয়েছে? সাইন থিটা সি ডিভাইডেড বাই কত? প্রতিসরণ কোণ কত? সাইন 90 ডিগ্রি, তাই না? ইজ ইকুয়াল টু কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরণ এটা। তো যখন সংকট কোণ হবে 90-র মান কত? 1। তাহলে সাইন 90-র মান যদি 1 হয়, নিচে তো নাই কিছু, তাহলে এটা থাকতেছে সাইন থিটা সি। তো দিস ইজ গ্লাস ইটা এ। তো সাইন থিটা সি যেহেতু নিচে নাই, দিলাম। তাহলে কি হবে এখন? এই আসো থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স গ্লাসের সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক। এবার দেখলে এটা বুঝলা কিনা? আরেক মজা শুরু হবে এখন, যেই মজাটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করব। নেক্সট ক্লাসে তো তোমরা জানো যে সাইন ইনভার্স জি এল ইটা এ, গ্লিসারিন ইটা এ, আর এটা হচ্ছে থিটা সি। সুতরাং সংকট কোণের মান এই যে এত। এটা নিয়ে মানে এখান থেকে আমরা নেক্সট ক্লাসের পড়াটা স্টার্ট করব। নেক্সট ক্লাস মানে ইনশাল্লাহ মঙ্গলবার যদি ইনশাল্লাহ স্টার্ট করি, তাহলে মঙ্গলবার দিন আমাদের চিন্তা থাকবে কি, আমরা আলোর প্রতিসরণের শেষাংশ পড়ব। এবং এখানে কিন্তু আরও মজার ব্যাপার আছে, লেন্স আছে, চোখ আছে, চোখের ত্রুটি আছে, অনেক কিছু পড়তে হবে। সো আমি তোমাদেরকে আজকে 3টা ভিডিওর লিঙ্ক দিব, তোমরা 3টা ভিডিওর লিঙ্ক দেখে পুরো চ্যাপ্টারটাকে একটু পড়বা। তোমরা মনে করবা এই সপ্তাহে আমরা আলোর প্রতিসরণ পড়ে শেষ করব। তোমরা 9-এ আসো না 10-এ আসো চিন্তার দরকার নাই, কিন্তু তোমরা এই অধ্যায়টা পড়ে শেষ করবা, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এটা আমি বোঝাই দিব নওরিন, তুমি টেনশন করো না, আমি এখানে যা লিখছি একটাও কঠিন কিছু না। তাহলে অ্যাসাইনমেন্ট কি হবে? তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে তোমরা একটু করে চেষ্টা করবা যে তোমাদের ওই যে অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবা 1 নম্বর মেইন কাজ হচ্ছে আমরা ওই যে এটা পড়ব, ইংলিশটা তোমরা পড়বা এখন, ইংলিশ আর বাংলা। সুতরাং ইংলিশের ক্ষেত্রে অন্তত একটা গ্রামার পার্ট শেষ করবা, একটা অন্তত গ্রামার, যেটা তোমার সিলেবাসের মধ্যে আছে, একটু বড়। নাম্বার 2, বাংলা সেকেন্ড পেপার, তুমি 3rd চ্যাপ্টারটা পড়বা যতটুকু, বা 3rd চ্যাপ্টারের যে অংশটুকু তুমি কমপ্লিট করতে পারবা, যতটুকু, ডিপেন্ডস অন ইয়োর উইশ। তারপরে তোমরা বিজিএস এর একটা চ্যাপ্টার দাগাইবা, মানে টোটাল যেটা তোমার কাছে নতুন, রিডিং প্লাস এমসিকিউ শেষ করবা। বিজিএস এর একটা চ্যাপ্টার পুরোটা রিডিং দিবা, কি আছে জানবা, কোনটা নতুনটা। এবং নাম্বার 4, রিলিজিয়ন। এই রিলিজিয়ন বইটার যেই অংশটুকু তোমার কাছে একদম নতুন, সেটা হতে পারে 2nd চ্যাপ্টার অর 3rd চ্যাপ্টার। তোমরা অ্যাসাইনমেন্ট করে আমাকে জানাবা কে কতটুকু অ্যাসাইনমেন্ট করেছ। আর নেক্সট ক্লাসে আলোর প্রতিসরণের এখান থেকে স্টার্ট করব। ঠিক আছে, শুভরাত্রি, ভালো থাকো, সুস্থ থাকো।